অলিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনারা নিত্য নতুন গল্প শুনতে কেমন ভালোবাসেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের আজকের গল্প মাথা কাটা দেও। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মাথা কাটা দেও। আমাদের গ্রামে একজন বয়স্ক লোক ছিলেন। ওনার নাম সহদেব। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। গ্রামের যে কোনো ধরনের পূজা পার্বণ বা অনুষ্ঠানে ওনাকে সবার আগে ডেকে আনা হতো। যত ধরনের সমস্যা হতো তিনি সবার সমস্যা সমাধান করতেন। তিনি খুবই ভালো লোক ছিলেন। উনি গ্রাম সম্পর্কে আমার জেঠু হন। উনি কোথাও গেলে আমার জন্য ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসতেন। জেঠুর বাড়িতে আমার প্রায় সময় যাওয়া আসা থাকতো এবং বিভিন্ন ধরনের গল্প উনি আমাকে শোনাতেন। আমার সেসব গল্প শুনে খুবই ভালো লাগতো। তবে এখন আর সেই সব গল্প আমি আর শুনতে পাই না, কারণ তিনি আমাদের মাঝে আর নেই। তিনি 1998 সালে আমাদের কাছ থেকে চলে যান। জেঠু যখন মারা গিয়েছিলেন, গ্রামের সমস্ত লোক কেঁদেছিল। জেঠু মারা যাওয়ার কয়েকদিন আগে আমাকে আর আমার বন্ধু রাজীবকে একটা সত্য ঘটনা বলেছিলেন, যা ওনার জীবনে ঘটেছিল। তখন আমি আর আমার বন্ধু রাজীব জেঠুকে জিজ্ঞেস করলাম, জেঠু, খুবই তাড়াতাড়ি আমাদের এই গল্পটা শোনাও, আমরা শুনতে খুবই আগ্রহী। তখন জেঠু বলতে শুরু করলেন, উনি রোজ সকালে মহিষ চড়াতে বেরিয়ে যান এবং ঘরে ফিরে আসতে ওনার প্রায় বিকেল হয়ে যায়। রোজ সকালের মতো সেদিনও তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, সাথে দুপুরের খাবারের জন্য টিফিনও নিয়ে যান। টিফিনে ছিল মাছের একটা সবজি, সাথে ছিল রুটি। সেই সব নিয়ে তিনি বেরিয়ে যান। তিনি মাঠ ছাড়িয়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে রওনা দিতে লাগলেন সেই মহিষদের সাথে। সেই পাহাড়টা ছিল অনেক দূর, অনেকক্ষণ সময় লাগে সেখানে যেতে। তিনি হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে যেতেন, তাই কিছুটা পথ মহিষের পিঠে চড়ে বসতেন, আবারও কিছুটা পথ হেঁটে চলে যেতেন। এইভাবে তিনি সেই পাহাড়ে গিয়ে পৌঁছান। সেই পাহাড়টা ছিল গভীর জঙ্গলে ঘেরা। সেই দিন তিনি সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই তার গায়ে একটা গরম হালকা বাতাসের অনুভূতি অনুভব করলেন। তিনি মনে করলেন এটা হয়তো পাহাড়ের গরম বাতাস। তাই তিনি সবকিছু এড়িয়ে আরো গভীর বনের দিকে প্রবেশ করতে লাগলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মহিষটা যেন অস্থির হয়ে উঠল। তিনি নাকি দৌড়ে সেই মহিষের কাছে গেলেন এবং তার পিঠটা থাপথাপিয়ে দিলেন এবং বললেন, তোকে তো প্রায় সময় আমি এখানে নিয়ে আসি, তাহলে আজ তোর কি হলো? এমনটা করছিস কেন? এরকম তো তুই কখনো করিস না। উনি এই কথা শেষ করতে না করতেই সেই মহিষটা মাথা ঘুরিয়ে ওনাকে একটা ধাক্কা দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল এবং সে দৌড়ে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে গেল। তিনি মাটিতে কিছুক্ষণ বসে রইলেন আর মনে মনে ভাবলেন যে আজ মহিষ এমন করছে কেন। কিছুক্ষণ ভাবার পর তিনি উঠে দাঁড়ালেন। তারপর তিনি সেই মহিষটার পিছু নিলেন। মহিষটার পিছন পিছন তিনি যেতে লাগলেন। যেতে যেতে বনের অনেক ভিতরে প্রবেশ করে ফেললেন। সেখানে ছিল অন্ধকার আর অন্ধকার, সূর্যের আলো যেন সেখানে পৌঁছায় না। সহদেব বাবু, মানে আমার জেঠু, তখন মনে মনে ভাবছিলেন যে এত অন্ধকার জঙ্গলে সেই মহিষটা আমি কোথায় খুঁজে পাবো। কিছুই দেখা যাচ্ছিল না। আর মনে মনে ভাবছিলেন কি যে করব, কিছুই বুঝে পাচ্ছি না। হঠাৎ করে আমি শুনতে পেলাম মহিষটা যেন আমাকে ডাকছে। মহিষটার ডাক শুনে সঙ্গে সঙ্গে ওদিকে ছুটে যাই। আমি সেই মহিষের ডাকটা লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যাই। কিছু দূর যাওয়ার পর আমার জেঠু দেখতে পান সেই মহিষটা, তার গলায় যে রশি ছিল সেই রশিটা একটা গাছের মধ্যে আঁকড়ে রয়েছে এবং সে কোনোভাবেই ছুটে যেতে পারছে না এবং সেখান থেকেই সে আমাকে ডাকছে। তারপর সহদেব বাবু সেখান থেকে সেই মহিষটাকে ছুটিয়ে আনেন।
তারপর তিনি আবারও তাকে চড়াতে নিয়ে যান এবং তিনি একটা গাছের তলায় বসে বিশ্রাম করেন। মহিষটার পিছন ছুটতে ছুটতে ওনারও খিদে লেগে গেছে, তাই তিনি ভাবলেন এবার হাত মুখ ধুয়ে টিফিনটা সেরে নেই। ওদিকে বেলাও শেষ হয়ে আসছে, আবার মহিষটাকেও স্নান করাতে হবে। তারপর আমি তাড়াহুড়ো করে আমার টিফিনটা সেরে নিলাম। টিফিনটা শেষ করতেই দেখি সন্ধ্যা নেমে এসেছে। তারপর আমি তাড়াহুড়ো করে পাহাড়ের মধ্যে থাকা একটা ঝিলের কাছে সেই মহিষটাকে নিয়ে যাই। সেই মহিষটা ঝিলের কাছে থমকে দাঁড়ালো। তাকে অনেক জোর করলাম, কিন্তু সে সামনের দিকে এগোচ্ছে না। তারপর আমি ভাবলাম, আবার কি হলো? সে তো এরকম করে না। আজ জানি তার কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না। এই কথা ভাবতে না ভাবতেই হঠাৎ করে আমার চোখ পড়ে সেই ঝিলের দিকে। দেখতে পেলাম একজন ব্যক্তি স্নান করছে। ওর পরনে ছিল লাল শালু। তাকে দেখে মহিষটা নিচে নামতে চাইছে না কিছুতেই। তখন আমি একটু রেগে বললাম, কে ওখানে? এখান থেকে চলে যাও। কিন্তু কোনো ধরনের আওয়াজ করেনি সে। আমি আবার বললাম, কে ওখানে? তোমার জন্য আমার মহিষটা জলের মধ্যে নামছে না। আপনি অন্যদিকে গিয়ে স্নান করুন। তখন সেই লাল শালু পরা ব্যক্তিটা বলল, আপনি অন্যদিকে চলে যান, আমি এই ঘাটে স্নান করছি, আমার দেরি হবে। তখন আমি একটু রেগে গিয়ে বললাম, এই ঘাটে আমি প্রতিদিন আমার সেই মহিষটাকে স্নান করাই, আমি কেন যাব এখান থেকে? আপনি চলে যান এখান থেকে। এই কথা শেষ করতে না করতেই হঠাৎ চোখ পড়ল আমার পাশে থাকা জঙ্গলের উপর। সেই জঙ্গলে যেন কি একটা হালচাল শুরু হয়েছে। গাছগুলো যেন একদম ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে তুফান আসবে। তখন চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে। তখন আমি আবার ওনাকে বললাম, আপনি এখান থেকে যাবেন কি না? সেই কথা বলে আমি একটা হাতে লাঠি নিলাম। সেই সময় সেই ব্যক্তি বলল, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপনি কাজটা ভালো করলেন না। সেই কথা বলে সে চলে যায়। আমি তখন মহিষটাকে নিয়ে সেই ঘাটে প্রবেশ করলাম এবং তাকে স্নান করাতে লাগলাম, এবং আমিও হাত পাটা ধুয়ে নিলাম। তারপর আমি সেখান থেকে উঠে আসার জন্য মহিষটার রশি ধরে টান দিলাম, কিন্তু সে কিছুতেই উঠে আসছে না। সেই মহিষটা শুধু গভীর জলের দিকে টেনে যাচ্ছে। তখন আমার মনে একটা সন্দেহ হলো যে মহিষটা নিশ্চয়ই কিছু দেখেছে, যার জন্য সে জল থেকে উঠে আসতে চাইছে না। হঠাৎ আমার কানে একটা আওয়াজ এলো। আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখলাম দেখলাম ভয়ঙ্কর একটা শিয়াল দাঁড়িয়ে আছে আমার পিছনে। সে অনবরত আমার দিকে চেয়ে রয়েছে। তার চোখগুলো ছিল ভয়ঙ্কর লাল, আর শুধু ডাকছে। শিয়ালটা ছিল প্রচন্ড কালো। তার এই রূপকায়া দেখে আমার মনে একটু ভয়ের সঞ্চালন হতে লাগলো। সেই শিয়ালটা দেখে আমার মনে হলো সে যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। এর কিছুক্ষণ পর একটা গাছের আড়াল থেকে সেই লাল সালো পরা ব্যক্তিটা বেরিয়ে আসে। তারপর আমি যা দেখতে পেলাম তা আমি বলতেও ভয় করছে। এক ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে এসে পড়ল। আমি দেখতে পেলাম সেই ব্যক্তির পুরো শরীরটা লাল চোখ চোখে ভর্তি, এবং তার শরীরের উপর তার মাথাটাই নেই। ওর চোখগুলো ছিল ভীষণ রক্তের মতো লাল। এ কি দেখছি আমি? এটা তো মাথা কাটা দেও। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, মাটিতে ধপাস করে পড়ে যাই। আর ভাবতে লাগলাম, আজকেই আমার শেষ দিন। সেই ভয়ঙ্কর মাথা কাটা দেও থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজ আমি শেষ। তখন আমি শেষবারের মতো আমার স্ত্রী ভানুমতির কথা স্মরণ করলাম। ভানুমতি আমাকে আজকে নিষেধ করেছিল বনে না যাওয়ার জন্য। ভানুমতি আমাকে বলেছিল আজকে আমাকে বনে না যাওয়ার জন্য। সে বলল, বাদ দাও, আজ অন্যদিন চলে যেও। আজ আমার শরীরটা যেন কিরম করছে। তখন আমি ভানুমতিকে বললাম,
তোমার তো প্রতিদিনই শরীরটা কেমন কেমন করে। আমাকে তাড়াতাড়ি টিফিনটা বেঁধে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যদি তখন আমার স্ত্রীর কথাটা শুনতাম, তাহলে আমাকে আজ এরকম দিন দেখতে হতো না। আমি মাটিতে পড়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম আর ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম, হে ভগবান, আমাকে রক্ষা করো, আমার সামনে থেকে এই বিপদটাকে দূর করে দাও। এরপর আমি সেই মাথা কাটা দেওর দিকে তাকাই। আমি দেখতে পাই সেই মাথা কাটা দেওটা ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে আমার দিকে আসছে। আমি এক লাফে মাটি থেকে উঠে দাঁড়াই। তারপর আমি সেখান থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য মহিষটা আনতে গেলাম, কিন্তু মাথা ঘুরিয়ে দেখি সেই মহিষটা জলের মধ্যে নেই। কিছুক্ষণ অধিক অধিক তাকানোর পর হঠাৎ আমার চোখ পড়ে ঝিলের ওপারে। সেই মহিষটা ঝিলের ওপার থেকে ডাকছে। এবার আমি মনে মনে ভাবি, এখন কি করি? ঝিলের ওপার থেকে কিভাবে সেই মহিষটাকে আনবো? আমি তো আবার সাঁতারও জানি না। এই ভাবতে না ভাবতে হঠাৎ দেখি সেই মহিষটা নিজে থেকেই ঝিলের ওপার থেকে সাঁতার কেটে কেটে আমার দিকেই আসছে। এবার যাই হোক, বাঁচা গেল। তারপর আমি সেই মহিষটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তখন প্রায় রাত হয়ে গেছে, অনেক দূর আমাদের বাড়ি এবং অনেকটাই দেরি হয়ে গেছে। ওদিকে আমার আসতে দেরি দেখে আমার স্ত্রী বানুমতি ঘরের বারান্দায় বসে অপেক্ষা করছে। অবশেষে আমি বাড়িতে ফিরলাম। আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেল। আমাকে দেখে আমার স্ত্রী দৌড়ে উঠানে যায় এবং আমাকে জিজ্ঞেস করতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? এত দেরি কিভাবে হলো? এরকম দেরি তো তুমি কখনো করোনি। তারপর আমি আমার স্ত্রীকে সব ঘটনা খুলে বললাম। আমার এই ঘটনা শুনে আমার স্ত্রী ভয়ে কাঁপতে লাগলো। তখন আমার স্ত্রী বলল, ভগবান আমার ডাক শুনেছেন, তুমি সুস্থ মতো বাড়িতে ফিরে এসেছো, তার জন্যই অনেক। নাও, এবার ভালো করে হাত মুখ ধুয়ে নাও, সারাদিন খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে এসো, খেতে হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি আমার সমস্ত শরীরে শুধু ব্যথা করছে। আমার শরীরে কিছুই ভালো লাগছে না। এর কিছুক্ষণ পর আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী আসেন। সেই সন্ন্যাসীর পরনে ছিল লাল শালু আর হাতে ছিল একটা লুটা। এই সন্ন্যাসী বাবাকে দেখেই মনে পড়ে গেল আমার গতকাল রাতের কথা। তখন আমি রেগে গিয়ে সেই সন্ন্যাসী বাবাকে ভিক্ষা তো দেইনি, এর উপর তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। অপমান করে তাড়িয়ে দিয়ে যখন আমি গেটটা বন্ধ করে ঘরে প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করে দেখি সেই সন্ন্যাসী বাবা আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দেখতে পেলাম সেই সন্ন্যাসী বাবার সমস্ত শরীরে চোখ চোখ ফুটে উঠছে আর তার ধর থেকে মাথাটা আর নেই। জেঠু আমাদের এতটুকুই গল্প শুনিয়েছিলেন। এই গল্প শুনে আমরা দুই বন্ধু কেঁপে উঠেছিলাম। এর 5 দিন পর আমাদের জেঠু মারা যান। কিন্তু জেঠুর মৃত্যুটা আমাদের কাছে কিন্তু একদম সাধারণ ছিল না, কারণ জেঠুর গল্পে আমাদের এই মৃত্যুটা অস্বাভাবিক লাগছিল। তারপর একদিন আমি সেই জেঠিমার সাথে গল্প করতে বসি। তখন আমি জেঠিমাকে জেঠুর এই গল্পটা বলি। তখন জেঠিমা আমাকে বলেন, হে বাবা, তোর জেঠু আমাকেও এই কথা বলেছেন। আমারও মনে হচ্ছে তোর জেঠুর স্বাভাবিক মৃত্যু হয়নি, কারণ উনি মৃত্যুর আগে আমাকে বলে গেছেন ওনার সাথে লাল চোখ চোখওয়ালা লাল ছালু পড়া সেই সন্ন্যাসী ওনাকে মেরে ফেলছে এবং চিৎকার করছে। এর কিছুক্ষণ পরই উনি মৃত্যুবরণ করেন। আপনারা শুনছিলেন এতক্ষণ আমাদের আজকের গল্প মাথা কাটা দেও। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভয়ঙ্কর ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।